২৪ জুলাই আন্দোলনের গল্প তো অনেকগুলো গল্প জমা, হাজারো গল্প নিয়ে আমাদের জুলাই আন্দোলন হয়েছে। মন খুলে সবগুলো গল্প কোথাও বলা হয় না, নিশ্চয়ই সবগুলো বলতে পারলে ভালো হতো। টোটাল জুলাই আন্দোলনটা হয়েছে সকল ক্যাটাগরি মানুষজনকে নিয়েই, এখানে সবার স্বতঃস্ফূর্ত সমর্থনে হয়েছে, সবার পার্টিসিপেশনের সবার অংশগ্রহণের মধ্য দিয়েই এই আন্দোলনটা আসলে হয়েছে, সফল হয়েছে। তবে আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের বিভিন্ন স্টেকে ভূমিকা রাখবার, সেই স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগে, সেই জায়গা থেকে একটু শেয়ার করা যায়। 5ই জুন থেকে যখন আন্দোলন শুরু হয়, যখন ওই যে কোটা পরিপত্র বাতিল হয়, সেদিন সন্ধ্যায় আমি তখন ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলাম শিবিরের, আমাকে নাহিদ ভাই, আসিফ বা মাহফুজ ভাই যারা ছিলেন, তাদের সাথে আমাদের আগের থেকে স্বাভাবিক ধারাবাহিক অ্যাক্টিভিজম সংক্রান্ত কারণেই হোক, বিভিন্ন ইস্যুতে সমন্বয় হতো। সেই ধারাবাহিকতায় সেদিন অনেকগুলো ফোন দেয় বা এই ইস্যুটা নিয়ে। তখন আমরা একটা মিটিংয়ে ছিলাম, মিটিং শেষ করে দেখি যে ওনাদের ফোন এবং এই কোটা পরিপত্র ইস্যু নিয়ে ওনাদের কমিউনিকেশন। তখনই আমরা তখন থেকে আমাদের কোলাবোরেশনটা শুরু হয় আর কি, কাজের যাত্রাটা স্টার্ট হয়। সেই প্রথম প্রোগ্রাম থেকে সমন্বয় একদম 5ই আগস্ট পর্যন্ত আমরা চমৎকার সমন্বয়ের মধ্য দিয়ে এই কর্মসূচিতে টোটাল আন্দোলনে আমাদের অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। তখন অধীনে শুধু সিদ্ধান্ত ছিল আমরা আজকে মাগরিবের পরে ওই সেন্ট্রাল লাইব্রেরির সামনে করবো একটা আমাদের একটা মিছিল হবে। এই পরিপত্র যে বাতিল করা হয়েছে, কোটা যে বাতিলের ঘোষণা ছিল সেটা যে বাতিল করে আবার কোটা ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা মিছিল করবো। সেদিনের আমাদের সমর্থন, তারপরে অনেকবার মিটিং, রাতে মিটিং, দিনে মিটিং, পলিসি নেওয়া, সিদ্ধান্ত গ্রহণ করা, আবার মাঠের অ্যাক্টিভিজমে সহযোগিতা করা, পলিসিতে সিদ্ধান্ত নেওয়া, সব মিলেই আন্দোলনটা হয়েছে আর কি। এবং এই আন্দোলনে শুধুমাত্র এই স্টেক না, পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আসছে, কমি মাদ্রাসার স্টুডেন্ট আসছে, সাধারণ শিক্ষার্থীরা আসছে, সবার সমর্থনে জাস্ট আমাদের সৌভাগ্যটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় কন্ট্রিবিউট করা। সেটা কোনো ক্রেডিট নেওয়ার জায়গা থেকে না, সেটা জাস্ট নিজের একটা আনন্দের জায়গা যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এরকম কয়েকটা জায়গায় বলি, বিশেষ যেমন কফিন মিছিল এবং গায়েবে জানাজা, যেটা আমাদের এখানে বিসি চত্বরে বাস্তবায়িত হয়েছিল। এটার আগের দিন মাহফুজ ভাইদের সাথে আলাপ হচ্ছিল যে কালকে কী প্রোগ্রাম দেওয়া যায়, এটা নিয়ে আলাপ হচ্ছিল যে এখন আমাদের শহীদ হয়েছে, এটার কী করা যায়, পরের দিন কর্মসূচি কী করা যায়। তো আমাদের দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব দিলাম, ভাইকে ফোন দিয়ে যে আমরা আগামীকালকে কফিন মিছিল এবং গায়েবানা জানাজা প্রোগ্রাম দেন। ওনারা একটু সময় নিয়ে বেশ 11টা-12টা বেজে গেছে ঘোষণা করতে পরে ঘোষণা করলেন। এরপরে ঘোষণা করার পরে এখন তাও যেহেতু এটা আমাদের প্রস্তাবনায় ভাইরা করছেন বা পরবর্তীতে এটা বাস্তবায়নে কিন্তু আমাদের দায়িত্ব নিতে হলো। পরে আমরা এখন কফিন ম্যানেজ করতে হবে। আমাদের পাশে আমাদের মাহফুজ ভাই থাকতেন, তিনি আমাদের সাবেক সভাপতি, ওনার সহযোগিতা নিয়ে আমরা কফিন ম্যানেজ করি। পুরো প্রোগ্রামের এই ধরনের এক্সটার্নাল ম্যানেজমেন্ট আমরা সহযোগিতা করতে হয়। আর বিশেষ কয়েকটা প্রোগ্রাম বেশ বলতে ভালো লাগে। একটা হচ্ছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। তো মাহফুজ ভাইদের সাথে আলাপ হচ্ছিল, বলছিলাম যে ভাই আমাদের স্ট্র্যাটেজি এমন হইতে পারে যে আমাদের এক্সট্রিম মুভমেন্টাম বা কঠিন আন্দোলনে যাওয়ার আগে সর্বশেষ স্টেপ হবে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। যেহেতু রাষ্ট্রের সুপিরিয়র প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তার প্রতি আমরা অফিসিয়াল একটা চিঠি দেবো, অফিসিয়াল একটা স্মারকলিপি দেবো, এবং এটা হবে আমাদের স্বাভাবিক মডেলের সর্বশেষ স্টেপ। তারপরে আমাদের আন্দোলন কঠিন স্টেপে যাবে। তো ভাই এই আর্গুমেন্টটা মেনে নিলেন এবং পরবর্তীতে সবার সাথে আলাপ করে এটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে ভাই এটা সিদ্ধান্ত নিয়েছেন, রাত হয়ে গেছে। এখন আবার সেই দায়িত্ব আমাদের উপর আসলো আর কি। পরে আমরা আবার আমাদের টিম দিয়ে একটা স্মারকলিপির খসড়া রেডি করি, এটা আবার ওনাকে খসড়া দেখে ভাই হয়েছে কিনা, এটা বলে যে ঠিক আছে, এটা ওকে করে আমরা 64 জেলায় পাঠাই। আমাদের 64 জেলা আমাদের উদ্দেশ্য যোগাযোগ ছিল, পাঠানো নিশ্চিত করে। ঢাকাটা রাষ্ট্রপতি বরাবর ছিল, আর বাকিগুলো ডিসি বরাবর ছিল, মানে ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এরকম ছিল আর কি। তো সেটা বাস্তবায়ন করি। এই প্রোগ্রামটা সেদিন বলা এবং পরের দিন বাস্তবায়ন হওয়া, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল যে আমরা একটা জিনিস চিন্তা করলাম, আইডিয়া ঘোষণা দিলাম এবং এটা সারা দেশে বাস্তবায়ন হয়েছে। এটা একটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম খুব ভালোভাবে বাস্তবায়ন হয়েছে, যেটা খুব ভালো লাগছে আমার কাছে, খুব নিজের কাছে এটা একটা তৃপ্তির জায়গা। যেমন সেটা হচ্ছে যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়, যে হত্যার পরিবর্তে রাষ্ট্র উল্টা নাটক করলো যে আগামীকালকে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। তো সাদিক কাইম আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কী করা যায়, পরের দিন কী প্রোগ্রাম দেওয়া যায়। পরে ভাইকে হঠাৎ ভাবলাম, তো আমার মাথায় আসলো যে ভাইকে বলি যে ভাই তাহলে কালকে আমরা প্রোগ্রাম দিই পাল্টা, ওরা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দিই। তো আমরা তখন যেটা করতাম, সমন্বয়কদের সাথে আমরা প্রেস রিলিজ আমরা রেডি করে দিতাম, কর্মসূচি ঠিক করে, তারপর সেটা আলাপ করে ডিসিশন নিয়ে তারপর আমরা প্রেস রিলিজ আকারে পাঠাইতাম, তারপর তারা এটা অ্যানাউন্স করতেন, এভাবে হইতো আর কি। তো এই আইডিয়া এক্সিকিউট হওয়ার পরে, এই আইডিয়া বলবার পরে সাদিক ভাই বলছেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, এটা হইতে পারে। পরে আমরা ভাই আমাদেরটা এটাই হোক, পরে পুরো এটা করলাম, প্রেস রিলিজ রেডি করে আমাদের মহিউদ্দিন ভাই সহ সাদিক ভাই সমন্বয় করে এটা চূড়ান্ত করে সমন্বয় দিকে পাঠায়, তাদের মাধ্যমে এটা অ্যানাউন্স হলো। পরের দিন দেখি মানে একদম রাষ্ট্রের সকল ক্যাটাগরির নাগরিক তার নিজেদের প্রোফাইল আপডেট দিচ্ছে। ইভেন ডক্টর ইউনূস, বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ সে থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সবাই লাল প্রোফাইল দিচ্ছে।
সেদিন এই আইডিয়াটা মানে আমি অনেকক্ষণ ভাবতেছিলাম, আমাদের তো প্রতিদিন রাতের সময়টা যাইতো পরের দিন কর্মসূচি কী হবে এটা নিয়ে ভাবতে। আমরা প্ল্যান করতাম, আইডিয়া ডেভেলপ করতাম, প্ল্যান এ বি সি ভাগ করতাম, একটা পিক করে সিদ্ধান্ত নিতাম, প্রেস রিলিজ রেডি করতাম, এভাবে হইতো। তো সেদিন যখন কালো করছে বারবার লাভ করছিলাম, বলে যে যেহেতু কালো করছে আমরা তাইলে কালকে আমরাও পাল্টা মিছিল দিই, স্মরণ সভা দিই, কেউ আর একটা দিচ্ছে এরকম আর কি। পর হঠাৎ মাথায় আসলো যেহেতু লাল, এটা পাল্টা আমরা এটা এই রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আমরা রক্তের কালারের সাথে, যেটা আমাদের সাথে প্রতারণা হচ্ছে, আমাদেরকে খুন করে উল্টা প্রতারণা করা হচ্ছে, আমরা লাল কালারটা বেছে নিই, রক্তের রং বাছাই করে আমরা লালের ঘোষণা দিলাম যে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানানো এবং যার যার প্রোফাইলকে লাল করা, এরকম একটা ঘোষণা আমরা দিলাম আর কি। এটার একটা বড় কারণ হচ্ছে তার আগে প্রোগ্রামগুলো আমরা অনলাইনে করছিলাম বেশিরভাগই, অনলাইন এবং সফট কর্মসূচি। যেহেতু হার্ড কর্মসূচি যাওয়ার পরে আমাদের হঠাৎ দেখা গেল যে আপনার প্রচুর গ্রেপ্তার, মামলা গ্রেপ্তার, আমরা মাঠের কর্মসূচি পাচ্ছিলাম না। পরে আমরা একটু স্লো মোশন আগাচ্ছিলাম যে আমরা একটু সফট কর্মসূচি দিই, যদি সফট কর্মসূচি দিতে দিতে অনেক বেশি এঙ্গেজ হয় তখন আমরা হার্ড কর্মসূচিতে যাবো। তো দেখেন তার আগে কিন্তু 3-4টা এরকম সফট কর্মসূচি ছিল, যখন এই লালের কর্মসূচিটা, লাল প্রোফাইলের কর্মসূচিটা অনেক বেশি এঙ্গেজ হয়েছে, আমরা মোটিভেশন পেয়ে গেলাম, এখন আমরা আবার মাঠের কর্মসূচিতে যাবো। পরের দিন থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে গেছি। আমাদের এই যে প্রায় এক সপ্তাহ সফট কর্মসূচির লাস্ট স্টেপ ছিল হচ্ছে আপনার এই যে লাল প্রোফাইল দেওয়াটা। এরকম আরও অনেকে করছে। আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করার পরে যেহেতু এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, বৈষম্যবিরোধী তো আর কোনো রাজনৈতিক দলের না, আর আমিও তো রাজনৈতিক দলের হিসেবে পারফর্ম করছি এমন না, আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, আমাদের টোটাল রিসোর্স দিয়ে আমরা এখানে যতটুকু পারি হেল্প করছি আর কি। তো এই আইডিয়াটা সবাই রিসিভ করছে। আমি দেখলাম যে সেদিন ডক্টর ইউনূস প্রোফাইল লাল করছে, বেগম খালেদা জিয়ার ফেসবুক প্রোফাইল লাল হয়েছে, এভাবে করে দেশের যত স্টেকের লোকজন আছে আর কি সবাই মোটামুটি প্রোফাইল লাল করছে। এটাতে দারুণ জায়গা ছিল আর কি, তৃপ্তির জায়গা। এরপরে আমাদের চিন্তা ছিল যে আমরা এখন মাঠের কর্মসূচিতে যাব। আমাদের এরপরে আস্তে আস্তে ওই যে পরে যে মাঠ পর্যায়ে কর্মসূচিগুলো আমরা দেওয়া শুরু করছি। আমাদের প্ল্যানে ছিল এটা, যদি আমরা অনলাইনে অনেক বেশি এঙ্গেজ হয়ে যেতে পারি আবার আমরা মাঠে যাব। তো এরপর আমরা মাঠে যাই, মাঠে কর্মসূচিতে যাওয়ার পরে আপনার প্রথমত রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে 2-1টা ছোটো ছোটো প্রোগ্রাম হয়েছে। তার পরবর্তীতে আবার সমাবেশ হয়েছে, ওই যে এরপরে জুমাবার ছিল, জুমাবার উপলক্ষে প্রোগ্রাম হয়েছে। তারপরে এসে শহীদ মিনার সমাবেশ হয়েছে। এগুলো প্রত্যেকটা স্টেপ আর কি। এরকম বেশ প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে, সিদ্ধান্তের পিছনে অনেক এরকম খুব গল্প আছে আর কি, কীভাবে এটা সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, পাল্টা চেঞ্জ হয়েছে। এই গল্পগুলো অনেক সময় লাগবে, হয়তো আরও কোনো সময় বলা যাবে আর কি। 3 আগস্টের যে পরিস্থিতি, আমাদের ধারণা ছিল হয়তো আর একটু আন্দোলনটা টানতে হবে, আরও সময় লাগবে আর কি। তবে হাসিনার পতন হবে এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিচ্ছিলাম যে এখান থেকে আর পেছনে ফেরা যাবে না, পতন হবে। তবে এক্স্যাক্টলি 5ই আগস্ট হবে এরকম ম্যাপিং আমাদের পক্ষে করা পসিবল ছিল না আর কি, কারণ যে পরিমাণ টর্চার এবং যে পরিমাণ ফোর্স ছিল আর কি। কিন্তু সাধারণ মানুষের যে পরিমাণ সমর্থন এবং যেভাবে জনগণনা মাঠে নেমে আসছে, 5 তারিখে সফল হয়েছে আর কি। 5 তারিখেরটা এভাবে অভাবনীয় ছিল, এটা অকল্পনীয় ছিল। ইভেন 5 তারিখ তো প্রায় 11টা-12টা পর্যন্ত বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। দুপুরের পরপরই সে খুব একদম জনসাগর আর কি, ঢেউ মাঠে আমরা দেখতে পেয়েছি। এটা সবাই আল্লাহর রহমত এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। আমরা যেটা করেছি, আমরা আমাদের রিসোর্স দিয়ে যতটুকু কোঅপারেট করা যায় করেছি। এবং এর বাইরে এই সবগুলো গল্পের মধ্যে 9 দফা গল্পটা তো আসছে, 9 দফা কীভাবে হয়েছে এই গল্পটা আমি বাইরেও বলেছি। 9 দফার গল্পের বাইরে এসে বাকি প্রত্যেকটা ইভেন্টে, ইভেন প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা কোনো ধরনের ক্রেডিটের বাইরে এসে চেষ্টা করেছি এই মুভমেন্টটা কীভাবে গুছিয়ে রাখা যায় এবং কীভাবে এটা সফল হয়, সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল। এটা যখন আন্দোলন চলছে তো আমাদের তো টার্গেট ছিল মূলত কোটা সংস্কারটা হবে, এরকম স্বাভাবিক আন্দোলনটা শেষ হয়ে যাবে, এটা জায়গা ছিল। কিন্তু যখন আমাদের আবু সাইদ শহীদ হলেন এবং মুগ্ধ শহীদ হলো, এরকম আরও যখন শহীদের তালিকাটা বড় হচ্ছে বা আহত হচ্ছে, তখন আমরা চিন্তা করছি এরকম রক্তাক্ত জায়গা থেকে এখানে ব্যাক করার সুযোগ নাই। যারা এই ধরনের ক্রাইমগুলো করেছে তাদের এই জায়গায় অবশ্যই পানিশমেন্ট লাগবে। তখন আমরা চিন্তা করছি আন্দোলনটা অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং কিছু বেসিক পয়েন্টে করতে হবে, দাবি জানাতে হবে। তখন আমাদের একটা এক্সপার্ট বডি ছিল যারা বিভিন্ন আইডিয়া দিয়ে হেল্প করতেন। তো আমাদের কয়েকজন ভাই এরকম আইডিয়া দিয়ে হেল্প করছেন যে কীভাবে দাবিগুলো হতে পারে। তাদের সাজেশন ছিল যে দাবিগুলো হইতে পারে এরকম যে হচ্ছে গভর্নমেন্টের প্রত্যেকটা যেসব কারণে তারা ফেসিবাদী হয়ে উঠেছে, যেসব কারণে তারা এই ধরনের পাওয়ার এক্সারসাইজ করছে, প্রত্যেকটা পয়েন্টে তাদেরকে পাল্টা এই জায়গায় হিট করতে পারার মতো দাবি হতে হবে। যেমন স্ট্রাকচার কি, প্রশাসনের স্ট্রাকচার, দলীয় স্ট্রাকচার হচ্ছে তাদের এই যে সকল এই যে ইকুইপমেন্ট নিয়ে যাবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে এঙ্গেজ করছে। এটা মাথায় রেখে আমরা কিছু বেসিক কি পয়েন্ট আগে অনলাইন থাকতে ঠিক করে নিয়েছিলাম। ঠিক করে নেওয়ার পরে তখন আমরা এগুলো নাহিদ ভাইকে কিছু পাঠাইছি, মাহমুদ ভাইকে কিছু পাঠাইছি যে আপনারা এগুলো দেখেন, আপনারা নিজের মধ্যে ডিসকাস করেন, একসময় অ্যাডভান্স লেভেলে যাওয়া হতে পারে। কিন্তু যখনই অনলাইন বন্ধ করে দেয় তখন তো যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রথম স্তরে যারা সমন্বয় হচ্ছে তাদেরকে আমরা রিচ করতে পারছিলাম না, অনলাইন এবং সবগুলো মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ ছিল। তখন এদিকে আমাদের কাছে পয়েন্ট দাবিগুলো রেডি ছিল। পরে আমরা ওই সময়টাতে আব্দুল কাদেরকে ফোন দিই, যেহেতু এখন আমরা সেকেন্ড লেয়ারে যাওয়া লাগবে। আব্দুল কাদেরকে ফোন দেওয়ার পরে আব্দুল কাদেরকে বলছে যে এই রক্তের এই অবস্থার মধ্য দিয়ে আর ব্যাক করার সুযোগ নেই। সাথে সাথে সে রাজি হয়ে যায় যে হ্যাঁ এটা আমাদের করতেই হবে। পরে আমরা পয়েন্টগুলো ওকে লিখে বলি। তো কিছু কিছু ব্যাপারে আমরা কিছু পয়েন্ট এ বি রাখছিলাম, এ বিতে 2টা বলার পরে সে আবার কিছু সাজেশন দেয়। তো সব মিলে আমরা ওই খসড়া থেকেই 9টা পয়েন্ট পিক করে মোটামুটি তখন রেডি করি। এর মধ্যে রেডি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আর কি। আমরা যাওয়ার পথে একবার অ্যাটাকের শিকার হয়েছি, রেডি করে নিয়ে আবার বের হওয়ার সময় যাওয়ার পথে আবার অ্যাটাকের শিকার হয়েছে। এগুলো পৌঁছে দেওয়ার আমাদের যে টিম ছিল সেই টিমে আমরা হচ্ছে ইয়ার শিকার হয়েছি, আক্রমণের শিকার হয়েছি। প্রত্যেকটা জায়গায় এইভাবে আর কি, এটা ঝড়ের মধ্য দিয়ে গেছে। কারণ হচ্ছে তখন প্রথম সারির যারা ছিল, প্রথম সারির কাউকে আমরা রিচ করতে পারছিলাম না। সেকেন্ড সারির মধ্যে আমাদের কাছে মনে হয়েছে এখন আব্দুল কাদেরকে ফোন দিলে তাকে পাচ্ছি, যেহেতু কাছেই, সে ঢাকাতে আছে, এটা ইজি হবে আর কি তাকে পাওয়া মাত্র। এবং সে প্রথমে কনভিন্স হয়েছে। যদি তাকে না পাইতাম তাহলে আমরা ফার্দার হয়তো অন্য কাউকে রিচ করতাম। আমাদের এটা বিশ্বাস ছিল যে মুভমেন্টে যারা সমন্বয়কের ভূমিকায় আছেন তারা অন্তত রক্তের সাথে বেইমানি করে পিছনে যাবে না। সেই জায়গা থেকে সেই প্রত্যাশাটা পূরণ করছে। দেখেন, ছাত্র শিবির শুধু এই আন্দোলন না, এর আগে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, এর আগে কোটা সংস্কার আন্দোলন আরেকটা ছিল, এর আগে ভ্যাট বিরোধী আন্দোলন ছিল। কোন আন্দোলনে ছাত্র শিবির যতটুকু তার নিজের ক্রেডিট নেওয়া তার চাইছে এখানে অবজেক্টিভটা সফল হোক। আমরা জানি যে কোনো তখন একটা ফেস্টিভাল এমনভাবে কাজ করছে যে কোনো আন্দোলন শুরু হইলে শুধু শিবির বা এই ধরনের ট্যাগিং করে আন্দোলনটা নষ্ট করার চেষ্টা করে। তো আমাদের কাছে উদ্দেশ্য ছিল যে অবজেক্টিভটা উদ্দেশ্যটা আমাদের হাসিল হোক, উদ্দেশ্য হাসিল হওয়াটাই আমাদের মেন টার্গেট। তো সেই জায়গা থেকে আমরা আমাদের দলীয় ক্রেডিটের বাইরে এসে, আমাদের এই নেম ফেমের বাইরে এসে হৃদয় উজাড় করে হেল্প করা আমার মানুষের আমাদের ছিল, এটাই আমরা করেছি মূলত। তবে সমন্বয় যাদের সাথে সমন্বয় করতাম তারা আমাদেরকে শিবিরের সেক্রেটারি হিসেবেই যোগাযোগ হইতো, সভাপতি হিসেবে যোগাযোগ হইতো, সেই হিসাবে রিসোর্স আমরা হেল্প করতাম, সব সেই হিসাবেই করতো। কিন্তু পাবলিকলি আমরা এটা করি না কেন, যাতে আন্দোলনটা নষ্ট না হয়, আমরা যাতে বা আন্দোলনটাকে যাতে পলিটিসাইজ রূপ নেওয়া যায়। শুধু শিবির না, এখানে তো কোনো দল এভাবে ফেস করে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তো কোনো দলের এভাবে এটা একটা আন্দোলন ছিল সকল দলের পিছন থেকে সমন্বিত সাপোর্ট। আমাদের একটা বেশি সুযোগ ছিল, আমরা আমাদের সব জায়গায় আমাদের সবটুকু রিসোর্স দিয়ে হৃদয় উজাড় করার হেল্প করার সুযোগ পেয়েছি, সেটুকু আমরা করেছি আর কি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সৌভাগ্য, আমরা যেটা হেল্প করতে পেরেছি, এটার একটা ছোট্ট পার্ট হতে পেরেছি। সংখ্যাটা তো এরকম সংখ্যা করা হয় নাই। তখন আমাদের শুরুতে যারা আগ্রহী হয়েছে, যাদেরকে মনে হয়েছে যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, যাওয়া যাবে, এটা তখন যারা ফিল্ডে অ্যাক্টিভ ছিল তাদের সাথে কোঅপারেট করে, আলাপ করে, পরামর্শ করে একটা পর্যায়ে ঠিক করা হয়েছে। এটা পরে আবার এক্সটেন্ড হয়েছে। এটার তো ওরকম গঠনতান্ত্রিক কোনো রূপ না, এটা তো আর অর্গানোগ্রামও ছিল না, এটা জাস্ট মুভমেন্ট চালায় নেওয়ার জন্য এরকম একটা আইডিয়া ছিল যে এখানে কোনো দলীয় কেউ সুপিরিয়র বা লোয়ার থাকবে না, একটা সমন্বয় প্যানেল দিয়ে আন্দোলন কন্টিনিউ হবে, সবাই তাদের লিডারশিপ মেনে নিয়ে কাজটা করছে আর কি, এভাবে হয়েছে। এবং এটা এই কারণে আন্দোলনটা কন্টিনিউ করা সফল হয়েছে আর কি। যদি অর্গানোগ্রামের চাইতে অর্গানোগ্রাম বেশি থাকতো, তখন লিডারশিপকে পিক করা বা এটাকে ক্লাস করা এটা ইজি হইতো। এখন যদি সবাই সমন্বয়, আপনি দুজনকে ধরলে থার্ড আরেকজন এটা হাত দিচ্ছে, 5 জন ধরলে 6 জন ধরলে ষষ্ঠ সপ্তম জন এসে এটার দায়িত্ব নিচ্ছে, এটা একটা চমৎকার একটা। এটা তো মুভমেন্টের শুরুতেই এই সমন্বয় যখন প্যানেল হয় তখন তো এইভাবে করা হয়েছে। এটা কিছু এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স এর আগে অন্য আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ছিল, অন্যরা তো অর্গানোগ্রাম থাকার কারণে তখন সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক সদস্য যারা থাকে তাদের কথার বাইরে কিন্তু পরবর্তী বডি যায় না। তো এই উপরের বডিকে কোনোভাবে পিক করে ফেলতে পারলে আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়, আন্দোলনটা নষ্ট হয়ে যায়। এখানে দেখছেন যে 6 জনকে গুম করে ফেলার পর আন্দোলন নষ্ট হয় নাই। এটা একটা অন্যতম একটা কারণ ছিল, অর্গানোগ্রামটা এইভাবে কারোর উপর বেশি পাওয়ার ছিল না, সবাই মিলেই সমন্বিত একটা প্রচেষ্টা ছিল, পজিটিভ দিক ছিল আর কি। আমরা আন্দোলন সফল হওয়ার আগেই তো আমরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা সবাই মানে এটা ছাত্র শিবির শুধু নিষিদ্ধ না, সকল অফিসে রেড দেওয়া হয়েছে। আমরা নিশ্চিতভাবে ধরে নিচ্ছিলাম আমরা ছাত্র শিবিরের সারা দেশের সকল শাখার হয়তো দায়িত্বশীলতা, আমরা আবারও হয়তো আয়নাগরে যাওয়া লাগবে, আবারও হয়তো আমাদের দীর্ঘদিন ধরে ক্রসফায়ারের যে ভূমিকা ছিল, মানে ক্রসফায়ারের যে ভিকটিম ছিল আমাদের ভাইরা, আবারও হয়তো ক্রসফায়ার আমরা ভিকটিম হবো, এরকম প্রস্তুতি আমাদের মানসিকভাবে ছিল। আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম বলেই আন্দোলনে আমাদের সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে। নিষিদ্ধ হওয়ার পরও, শিবিরকে নিষিদ্ধ করে দেওয়ার পরও, সব অফিসে রেড দেওয়ার পরও আমরা কখনোই নত হই নাই এবং মিনিমাম আমরা আপোষ করি নাই, আমরা আমাদের কন্ট্রিবিউশন চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঢাকার বাইরে আমাদের হচ্ছে কেন্দ্রীয় ছাত্র আন্দোলন বিভাগের তত্ত্বাবধানে আমাদের হচ্ছে সব ক্যাম্পাসগুলো সমন্বয় করা হইতো আর কি। তো সেখান থেকে আমরা আবার সমন্বয় করতাম, যেহেতু সিদ্ধান্তগুলো পৌঁছানো লাগবে করে। আমাদের কাছে সকল ক্যাম্পাসের সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতিনিধিদের নাম্বার ছিল এবং তাদের সাথে রেগুলার কোঅপারেট করা হইতো, আইডিয়াগুলো শেয়ার করতাম, পরের দিনের কী আইডিয়া, কীভাবে
কোঅপারেট করতে হবে, এবং ওইখানে অ্যাক্টিভিস্ট কারা, ওইখানে ক্রাইসিস কোনটা, এখান থেকে কী হেল্প করতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এই কোঅপারেশনটা ছিল। আমাদের তো সংগঠন অর্গানোগ্রাম তো আমাদের প্রত্যেকটা ইউনিটে ফাংশনিং ছিল, কোথাও মেল ফাংশনিং কমিটি ছিল না, সব জায়গায় ফাংশনিং ছিল। আমরা এটা কোঅপারেট করাটা খুবই সহজ ছিল আর কি। আমরা সারা দেশে এভাবে সমন্বয়টা হতো, এটা বেশ বড় গল্প আর কি। এটা সব মিলেই সবাই চেষ্টা করেছি হৃদয় উজাড় করে হেল্প করা। আমরা এখান থেকে কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই নড়াইলের যে ভাইটা সিদ্ধান্তের আগে পরে হয়তো এত ভাবতে চান না, তিনি জীবন দেওয়ার জন্য নেমে গেছেন। হয়তো সেই রাজশাহীর ভাইটা, সেই রংপুরের ভাইটা, সেই কক্সবাজারের ভাইটা আগে পরে চিন্তা করে না, তিনি জীবন দেওয়ার জন্য নেমে গেছেন শুধুমাত্র একটা সিদ্ধান্তেই, একটা মোটিভেশনে। এভাবে বহু মানুষের ত্যাগের কারণে এটুকু আসছে আর কি।